হ্যালো ফ্রেন্ড, ক্লাস 6 ফ্রেন্ড এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ভারতের মৃত্তিকা। সেখানে ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগগুলো আমরা শিখেছি। এবার আমরা পড়ব যে মৃত্তিকার ক্ষয় বা ইরোশন সম্পর্কে। এসো আমরা মৃত্তিকা ক্ষয় সম্পর্কে একটু আজকে জানব। মৃত্তিকা ক্ষয়, এখন দেখবে আমাদের প্রাক গ্রীষ্মকাল অর্থাৎ গ্রীষ্মকাল শেষ হয়েছে আর ঠিক বর্ষাকাল শুরু হয়েছে। অর্থাৎ এই গ্রীষ্মকাল শেষ এবং বর্ষাকালের শুরুতে আমরা লক্ষ্য করছিলাম যে এই সময় দেখবে পশু অর্থাৎ গরু ছাগল ইত্যাদিগুলো অনেক মাঠে চলে। সেখানে দেখছিলাম আমরা যেটা আল বলি, যে রাস্তায় বর্ষার সময় যে বড় বড় গরু ছাগলগুলো বা গরুগুলো যখন যাচ্ছে সেগুলিকে আলগুলো কি হয়, মাটিটা ক্ষয় হয়ে নিচুই চলে যাচ্ছে, মানে ক্ষয়ে যাচ্ছে, মাটিটা আস্তরণটা ক্ষয়ে যাচ্ছে ভঙ্গুর মৃত্তিকা। সেখান থেকে আমি দেখলাম, লক্ষ্য করলাম মৃত্তিকা ক্ষয় কাকে বলে। সো ফ্রেন্ড, মৃত্তিকা ক্ষয় কাকে বলে বা সংজ্ঞাটা আমরা একটু আলোচনা করব। মৃত্তিকা ক্ষয়ের সংজ্ঞাটা একটু নিয়ে আলোচনা করব। মৃত্তিকা ক্ষয় কি? বিভিন্ন শোনো ফ্রেন্ড, বিভিন্ন প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক বিশেষত মানবীয় কারণের জন্য মৃত্তিকার উপরে অবস্থিত আলগা ও শিথিল কণাগুলি যখন নিজের স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয় তখন তাকে বলা হয় মৃত্তিকা ক্ষয়। তাহলে মৃত্তিকা ক্ষয় কাকে বলে? মৃত্তিকা ক্ষয় হলো মৃত্তিকার উপরে অবস্থিত বিভিন্ন প্রাকৃতিক অপ্রাকৃতিক কার্যাবলীর জন্য উপরিস্তরের হালকা ও আলগা মাটি বাহিত হওয়া বা অপসৃত হওয়া। সংক্ষেপে বা ছোট কথায় হলো, মৃত্তিকার উপরে যে হালকা কণা বা ভুরভুরে যে কণাগুলি আছে সেগুলি বিভিন্ন প্রাকৃতিক বা মানবীয় কারণের জন্য ক্ষয়প্রাপ্ত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, তাকে বলা হয় মৃত্তিকা ক্ষয়। তাহলে মৃত্তিকা ক্ষয় হলো কি হয়, এক স্থান থেকে অন্য স্থানে যাবে, এক স্থান থেকে অন্য স্থানে যাবে। মৃত্তিকার হালকা কণাগুলি ও মৃত্তিকার হালকা আলগা ও ভঙ্গুর কণাগুলি অন্য স্থানে পরিবাহিত হবে। এই প্রসঙ্গে আমাদের মনে রাখা দরকার মৃত্তিকা ক্ষয় আর মৃত্তিকার অবনমন। এবার আমরা জানবো মৃত্তিকার অবনমন কি। দেখো, অবনমন, মৃত্তিকা ক্ষয় আলাদা, মৃত্তিকার অবনমন আলাদা। যদিও এটা তোমাদের টার্ম নয়, এগুলো একটু উঁচু ক্লাসের টার্ম। মৃত্তিকার অবনমনটা আমরা জানতে হবে। আমরা অনেক সময় বলি যে পরীক্ষায় তোমার রেজাল্ট খারাপ হয়েছে, তুমি আগের তুলনায় তোমার অবনমন ঘটেছে। অবনমন মানে তার গুণগত মানটা বিপর্যয়, গুণগত মানটা কমে গেছে। এই মৃত্তিকার অবনমনটা কি হয়, অর্থাৎ মৃত্তিকার ওই আলগা এবং ভঙ্গুর উপরে অবস্থিত আলগা ভঙ্গুর ও হালকা কণাগুলি যখন বিভিন্ন প্রাকৃতিক ও মানবীয় কারণের কার্যাবলীর দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হবে, তার সাথে এটাও বাহিত হবে, এক স্থান থেকে অন্য স্থানে বাহিত তো হবেই, অন্য স্থানে বাহিত হবে, প্লাস মৃত্তিকার উর্বরতা হ্রাস পাবে, তার সাথে গুণগত মান হ্রাস পাবে বা কমে যাবে, তখন তাকে বলা হয় মৃত্তিকার অবনমন। অ্যাকচুয়ালি তার যে গুণ ছিল, উর্বরতা শক্তি ছিল, যেটা উপরের ভঙ্গুর ও হালকা মৃত্তিকা আলগা মৃত্তিকাটা অন্য স্থানে চলে গেল পরিবাহিত হয়ে, এর ফলে উর্বরতা শক্তি হ্রাস পাবে, মৃত্তিকার গুণগত মান হ্রাস পাবে বা কমে যাবে। এটা হলো মৃত্তিকার অবনমন। এবার ফ্রেন্ড আমরা আসবো
এই মৃত্তিকা ক্ষয়ের বিভিন্ন কারণগুলি, ভারতের সাপেক্ষে মৃত্তিকা ক্ষয়ের কারণ, মৃত্তিকা ক্ষয়ের কারণ। ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণ। দেখো ফ্রেন্ড, কি হতে পারে ভারতের মৃত্তিকার ক্ষয়ের কারণ? মৃত্তিকার ক্ষয়ের কারণগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রাকৃতিক, আর একটা হলো মানবীয় বা অপ্রাকৃতিক। বা অপ্রাকৃতিক কারণ। অপ্রাকৃতিক কারণ। এবার ফ্রেন্ড, আমরা প্রথম যে কারণগুলো নিয়ে আলোচনা করব সেটা হলো প্রাকৃতিক কারণগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। কি কি সেই প্রাকৃতিক কারণ, সেই প্রাকৃতিক কারণগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে যে কারণটা হয় সেটি হলো জলবায়ু। 2 নম্বর যে কারণটা হয়, দেখো জলবায়ু আমাদের কি কি প্রভাব বিস্তার করে, জলবায়ুটা নিয়ে বলি, জলবায়ু কি কি প্রভাব বিস্তার করে। আচ্ছা আমি লিখে নিই। তারপরে হবে ভূ প্রকৃতি। দেখো জলবায়ুর পর আমরা ফ্রেন্ড লিখলাম, জলবায়ুর পর লিখলাম আমরা ভূ প্রকৃতি। তারপর লিখবো আমরা শিলার প্রকৃতি, শিলার প্রকৃতি। তারপরে ভূমির ঢাল, ভূমির ঢাল, স্বাভাবিক উদ্ভিদ, স্বাভাবিক উদ্ভিদ বা যাকে বলা হয় অরণ্য, স্বাভাবিক উদ্ভিদ যাকে বলা হয় অরণ্য। মাটির প্রকৃতি, মাটির প্রকৃতি। এই গেল আমাদের ফ্রেন্ড প্রাকৃতিক কারণগুলো। এবার আমরা করব অপ্রাকৃতিক বা মানবীয় কারণ। বৃক্ষচ্ছেদন, পশুচারণ, ঝুম চাষ, অবৈজ্ঞানিক কৃষি প্রথা, খনিজ উত্তোলন। দেখে নাও একবার, প্রথম করেছি বৃক্ষচ্ছেদন, তারপরে পশুচারণ, অবৈজ্ঞানিক কৃষিকাজ, ঝুম চাষ, খনিজ উত্তোলন, বিভিন্ন নির্মাণ কাজ। বিভিন্ন নির্মাণ কাজ। ফ্রেন্ড, এই গেল আমাদের মৃত্তিকা, ভারতের মৃত্তিকা ক্ষয়ের বিভিন্ন কারণ। আমরা মোটামুটিভাবে মৃত্তিকা ক্ষয়ের বিভিন্ন কারণগুলি বোর্ডে আমরা ছোট করে উপস্থাপন করার চেষ্টা করেছি। এবার আমরা একটু নিয়ে আলোচনা করব। দেখো ফার্স্ট আছে ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি। দেখো মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি কি কি হতে পারে আমরা ভাগ করে দিয়েছি। এক, এ প্রাকৃতিক কারণ, আর বি অপ্রাকৃতিক বা মানবীয় কারণ। এবার আমরা প্রাকৃতিক কারণগুলো সম্পর্কে একটু আলোকপাত করব। 1 নম্বর পয়েন্ট, জলবায়ু। জলবায়ু কি? এই জলবায়ু, জলবায়ুর উপাদানগুলোকে আমরা জলবায়ুর উপাদান বলতে যেটা বুঝি ফ্রেন্ড সেটা হলো রেইনফল, টেম্পারেচার, হিউমিডিটি, ডিউ ইত্যাদি। অর্থাৎ বৃষ্টিপাত, উষ্ণতা, আর্দ্রতা, এগুলি হলো আমাদের জলবায়ু। এবার
এই জলবায়ুর উপাদানগুলি কি কি ভাবে সাহায্য করে? যেমন প্রথমে আমি যদি এখানে বলি বৃষ্টিপাত, বৃষ্টিপাত দেখো বৃষ্টিপাত কি নিয়ে আলোচনা করে? বৃষ্টিপাত যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত খুব বেশি, সচরাচর আমাদের ভারতে দেখা যায় যে মৌসুমী বায়ু যখন আঘাত করে, প্রথমে যখন জলীয় বাষ্পটা আরবীয় শাখা বা বঙ্গোপসাগরীয় শাখা দুটো নিয়ে যায় দক্ষিণ পশ্চিম, মৌসুমী বায়ু যে বিরাট একটা জলীয় বাষ্প নিয়ে যায় বহন করে, সেটা প্রথমে যেটা বাধাপ্রাপ্ত হয় পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালে, এবং পূর্ব ভারতের, উত্তর পূর্ব ভারতের মেঘালয় মালভূমি। সো ফ্রেন্ড, যখনই কোনো একটা পাহাড়ি অঞ্চলে বা মালভূমি অঞ্চলে বাধা প্রাপ্ত হয়, বৃষ্টিপাতের মেঘটা বাধা প্রাপ্ত হয়, সেইখানে প্রতিবাদকালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। সুতরাং বোঝা যাচ্ছে যে সমস্ত পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত খুব বেশি এবং ভূমির ঢাল খুব বেশি, সেখানে কিন্তু মৃত্তিকা ক্ষয় বেশি করবে। সুতরাং উষ্ণ ও আর্দ্র বৃষ্টিবহুল অঞ্চলে মৃত্তিকা ক্ষয় হয়। যেহেতু ভারত একটি উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় জলবায়ুর দেশ, তাই ভারতের হিমালয় পার্বত্য অঞ্চল, উত্তর পূর্বের মেঘালয় মালভূমি, উত্তর পূর্বে হিমালয় পার্বত্য অঞ্চল বা পূর্ব হিমালয় পার্বত্য অঞ্চল এবং দাক্ষিণাত্য নীলগিরি পার্বত্য অঞ্চল এবং পূর্বে এবং পশ্চিমের পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ক্ষয় লক্ষ্য করা যায়। এ গেল বৃষ্টিপাত। 2 নম্বর ফ্রেন্ড আমরা আসবো উষ্ণতা। উষ্ণতা কি আলোচনা করে? টেম্পারেচার। দেখবে যে সমস্ত অঞ্চলের উষ্ণতা খুব বেশি, বিশেষ করে আমি যদি ভারতের সাপেক্ষে দেখি যে রাজস্থান মরুভূমি অঞ্চলের উষ্ণতা খুব বেশি, যে সমস্ত অঞ্চলের উষ্ণতা খুব বেশি হবে সেখানকার মৃত্তিকাগুলো শুকনো প্রকৃতির হবে, এবং সেখানে যদি বাতাস বইতে শুরু করে বা হাওয়া বইতে শুরু করে, সেখানে কিন্তু মৃত্তিকার উপরের বালুকময় বা আলগা মৃত্তিকাকে এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত করে দেবে, এর ফলে মৃত্তিকা ক্ষয় হয়। সুতরাং যে সমস্ত অঞ্চলে উষ্ণ ও মরু অঞ্চল, উষ্ণতা খুব বেশি, তাই সেখানে মৃত্তিকা ক্ষয় বেশি। আবার অন্যদিকে যদি আমি নাতিশীতোষ্ণ বা তুন্দ্রা জলবায়ু বা পাহাড়ি জলবায়ু অঞ্চলে যেখানে উষ্ণতা খুব কম বা হিমাঙ্কের নিচে থাকে বা উষ্ণতা খুবই কম, সেই উষ্ণতা কম যুক্ত অঞ্চলে কিন্তু আমাদের মৃত্তিকা ক্ষয় দেখা যায় না। রাজস্থান বা পশ্চিম ভারতের রাজস্থান মরু অঞ্চলে উষ্ণতা খুব বেশি হয় বলে সেখানে মৃত্তিকা ক্ষয় হয়। আবার অন্যদিকে আমি যদি যাই দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে উষ্ণতা কম বলে বা মনোরম বলে সেখানে মৃত্তিকা ক্ষয় করতে পারে না। সি, আসবো বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ, বায়ু প্রবাহটা কি? যে সমস্ত অঞ্চলে বায়ু খুব জোরে প্রবাহিত হয়, বিশেষ করে মরু অঞ্চলে যেখানে উষ্ণতা খুব বেশি, এবং উপকূলীয় এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বায়ু প্রবাহিত হয়, সেখানকার মৃত্তিকার উপরের আলগা ও খড়খড়ে স্তরগুলোকে মৃত্তিকা পরিবাহিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে বায়ুর দ্বারা প্রবাহিত হয়ে যায় এবং মৃত্তিকাকে ক্ষয় করে। এই বায়ু প্রবাহের দরুন ভারতের উপকূলবর্তী অঞ্চলে বেশি ক্ষয়প্রাপ্ত হয় এবং উষ্ণ রাজস্থান মরু অঞ্চলে বায়ু প্রবাহের দ্বারা তাড়িত হয়ে মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়। এইগুলো আমাদের বায়ু প্রবাহ। এছাড়াও যেখানে জলীয় বাষ্প অন্যান্যগুলো আছে, মেজর যেটা পয়েন্ট সেটা হলো আমাদের বৃষ্টিপাত, উষ্ণতা, বায়ু প্রবাহ। এবার ফ্রেন্ড আমরা 2 নম্বর আসবো ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি কি আলোচনা করে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো ফ্রেন্ড, ভূপ্রকৃতি যাকে বলা হয় রিলিফ, এই রিলিফ বা ভূপ্রকৃতিটা কি? ভূপ্রকৃতি বলতে বোঝায় কোনো জায়গাটা একটা উঁচু, কোনো জায়গাটা নিচু, কোনো জায়গাটা খাল, এইটা। যেমন ভূপ্রকৃতিকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। একটা পাহাড়ি বা পার্বত্য অঞ্চল যাকে আমরা বলি পর্বত, একটা মালভূমি যাকে বলা হয় প্লেটু, আর একটা হলো প্লেন যাকে বলে সমভূমি অঞ্চলে। আমি যদি ভূপ্রকৃতি অঞ্চলে অর্থাৎ যেগুলো পর্বতময় বা মালভূমি অঞ্চল যেখানে ঢাল খুব খাড়া প্রকৃতির, সেখানে মৃত্তিকা বেশি ক্ষয়প্রাপ্ত হয় খাড়া ঢালে। অর্থাৎ পাহাড়ি বা মালভূমি অঞ্চলে মৃত্তিকা বেশি ক্ষয়প্রাপ্ত হয় তাদের ঢালের জন্য। অন্যদিকে সমভূমি অঞ্চলে ভূমির ঢাল কম হয়, সেখানে মৃত্তিকা ক্ষয় কম প্রাপ্ত হয়। তাই ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল বা পাহাড়ি অঞ্চলে ভূপ্রকৃতি খাড়া হওয়ায়, ঢাল বেশি হওয়ায়
সেখানে মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়, এবং অন্যদিকে ভারতের যেগুলো সমভূমি অঞ্চল সেখানে মৃত্তিকা ক্ষয় কম প্রাপ্ত হয়। 3 নম্বর আমরা আসবো ফ্রেন্ড শিলার প্রকৃতি। শিলার প্রকৃতি কি? অর্থাৎ যে সমস্ত শিলাগুলি খুব কাঠিন্য, শিলাগুলোকে ক্ষয় করা যায় না, যেমন আগ্নেয় শিলা বা রূপান্তরিত শিলা, সেইগুলো কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় না। অন্যদিকে যে সমস্ত শিলাগুলো কমল বা পাললিক শিলা বা কাদা পাথর বা বেলে পাথর বা চুনা পাথর বালুকময় শিলা, সেগুলিকে বৃষ্টির দ্বারা, উষ্ণতার দ্বারা, বায়ু প্রবাহের দ্বারা ইত্যাদির দ্বারা শিলা কম হওয়ায় বৃষ্টিপাত হঠাৎ করে বেশি হলে ক্ষয়প্রাপ্ত হয়ে ভূমির ঢাল অনুসারে এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়। 4 নম্বর ফ্রেন্ড ভূমির ঢাল বা যাকে বলা হয় স্লোপ। দেখো স্লোপ কি? ভূমির ঢাল অনুসারে তার স্লোপ বা ঢালকে তিনটে ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হলো তীব্র বা খাড়া ঢাল, একটা মাঝারি ঢাল, আর একটা হলো মৃদু ঢাল, একটা হলো জেন্টেল স্লোপ। এই ভদ্র স্লোপ যেখানে দেখা যায়, ভূমির ঢাল যেখানে খুবই কম সেখানে মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয় না। অন্যদিকে যেখানে স্লোপটা খুব স্টিপ অর্থাৎ খুব খাড়া ঢাল, পাহাড়ি বা পার্বত্য অঞ্চলের ঢাল খুব বেশি হয়, এমত অবস্থায় যদি বৃষ্টির জল হয় সেখানে ভূমিধস বা অন্যান্য বিভিন্ন প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক কারণের ফলে সেখানে মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে ভূমির ঢাল মৃত্তিকা ক্ষয় বেশি, ভূমির ঢাল যেখানে বেশি মৃত্তিকা ক্ষয় সেখানে বেশি হয়। তাই সেই হিসাবে ভারতের উত্তর পার্বত্য অঞ্চল, পশ্চিমবঙ্গ পার্বত্য অঞ্চল এবং উত্তর পূর্বের পাহাড়ি মালভূমি অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকায় সেখানে ক্ষয়প্রাপ্ত বেশি হয়। অন্যদিকে যেখানে আমাদের জেন্টেল স্লোপ বা খুব ভদ্র স্লোপ আছে সেখানে কিন্তু মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয় না, যেমন সমভূমি অঞ্চলে মৃত্তিকা অতটা ক্ষয়প্রাপ্ত হয় না। এরপর আসবো ফ্রেন্ড আমরা স্বাভাবিক উদ্ভিদ বা অরণ্য। এই স্বাভাবিক উদ্ভিদ বা অরণ্যটা কি? দেখবো ফ্রেন্ড যে সমস্ত অঞ্চলে উদ্ভিদ দ্বারা আচ্ছাদিত এরকম স্থান, অর্থাৎ আমি যদি দেখা যায় যে সমস্ত অঞ্চলে মালভূমি ও অন্যান্য অঞ্চলে মৃত্তিকা গুলো যদি আমাদের সেখানে গাছ লাগানো থাকে সেখানে থেকে মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয় না। আমরা বেশ ভালো করে খেয়াল করতে পারবো যে আমরা যদি নদী বা পুকুরের দুপাশে যাই সেখানে দেখবেন নারকেল গাছ, তাল গাছ ইত্যাদি সুপারি গাছ থাকে। কেন থাকে? ওই সমুদ্রের উপকূলবর্তী পাহাড়ি অঞ্চলে সেখানকার তাদের শেকড় দ্বারা মৃত্তিকাকে ক্ষয়প্রাপ্ত বাধা প্রদান করে। তাই যে সমস্ত অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ অরণ্য আছে সেখানে মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়। সেই হিসাবে আমাদের মধ্যপ্রদেশে এই বনভূমির পরিমাণ খুব বেশি থাকে বলে এখানে মৃত্তিকা ক্ষয় খুব কম হয়। এবার ফ্রেন্ড 6 নম্বর আসবে মাটির প্রকৃতি। কি এই মাটি প্রকৃতি? যে সমস্ত অঞ্চলের মাটিগুলি বালু দ্বারা গঠিত, বালুকময় এবং হালকা সুরসুরে পলি মৃত্তিকা, সে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হঠাৎ করে বেশি হলে সেখানে বৃষ্টিপাত, বায়ু প্রবাহ ইত্যাদির দ্বারা ভূমির ঢাল বেশি হলে মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়। এবং যে সমস্ত অঞ্চলে মাটিগুলো খুব শক্ত, নিজেদের মধ্যে একটা এঁটেল টাইলে যেগুলো ক্ষয়প্রাপ্ত হয় না, সে সমস্ত অঞ্চলে মাটি ক্ষয়প্রাপ্ত হয় না বা মাটি ক্ষয় কম হয়, মাটির প্রকৃতি। এবার আমরা আসবো ফ্রেন্ড মানবীয় বা অপ্রাকৃতিক কারণে। এই মানবীয় বা অপ্রাকৃতিক কারণের 1 নম্বর হলো প্রথমে এইগুলো বেশি ইম্পর্টেন্ট, যে মানবীয় কারণ ভারতের মৃত্তিকা ক্ষয়ের মানবীয় কারণ। এবার ফ্রেন্ড আমরা আসবো মানবীয় কারণ বৃক্ষছেদন। কি এই বৃক্ষছেদন? প্রথম জানবো। অর্থাৎ মৃত্তিকা ক্ষয়ের একটি প্রধান কারণ যদি আমরা উপকূলবর্তী অঞ্চলে বা পাহাড়ি অঞ্চলে বা যে কোনো অঞ্চলে নদীর ধারে যাই, যদি সেখানে যদি বৃক্ষগুলো থাকে দেখবো বৃক্ষগুলো কেটে দিলে কি হয়, দেখবে মৃত্তিকা ক্ষয় হয়। কেননা মৃত্তিকা মৃত্তিকা মৃত্তিকাগুলোকে উদ্ভিদ তার শেকড় দ্বারা আবদ্ধ করে রাখে, তাই মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়। সুতরাং যদি বৃক্ষ ছেদন বা আমাদের গাছটাকে ধ্বংস করে দিয়েছে যে কোনো অংশে, কিন্তু যে কোনো স্থানে বৃক্ষ ছেদন করলেই কিন্তু মৃত্তিকা ক্ষয় দেখা যায়। সেই হিসাবে ভারতের পাহাড়ি অঞ্চলে বা সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে বৃক্ষ ছেদন যদি করা হয় সেখানে মৃত্তিকা ক্ষয় হবে। 2 নম্বর কারণ পশুচারণ। দেখে ফ্রেন্ড আমাদের বর্ষাকালে আমরা যেটাকে আল বলি, যদি আলটাকে আমরা বর্ষার সময় বেঁধেও দিই, সেখানে যদি বড় বড় যদি গরু ইত্যাদি যদি পশুগুলো যায় কি হবে, সেগুলো আলগুলোকেও ক্ষয়প্রাপ্ত করবে, জমির আলগুলোকে। সুতরাং যে সমস্ত অঞ্চলে পশুচারণ খুব বেশি হয় এবং মৃত্তিকার স্তর যদি আলগা হয় সেখানে কিন্তু মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়। সেই হিসেবে পশুচারণ একটা মৃত্তিকা ক্ষয়ের মানবিক বা অপ্রাকৃতিক কারণের জন্য দায়ী। নেক্সট ফ্রেন্ড ঝুম চাষ। দেখো ফ্রেন্ড ঝিম চাষ যেটা বলা হয় একটা আদিম কৃষি বা প্রাচীন কৃষি। এই আদিম কৃষি ঝুম চাষ, এই ঝুম চাষটা দেখা যায় উত্তর পূর্ব ভারতে। আগেকার যুগে মানুষ যখন খেতে পারতো না, বিশেষ করে আমাদের প্রাচীন প্রস্তর যুগে দেখা যেত ওই এখনো ঝুম চাষটা আছে। এটা দেখা যায় উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চলে, ভারতের উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চলের ওখানকার যে আমাদের জাতিরা আছে সেই আদিম নিবাসীরা কি করে, কোনো একটা বনভূমিকে প্রথম কেটে দেয়,
তারপরে সেখানে পুড়িয়ে দেয়, 3-4 বছর সেখানে চাষ করে প্রাচীন পদ্ধতিতে। এর ফলে বনভূমি কেটে দেওয়ার ফল এই প্রাচীন পদ্ধতিতে সেখানে মৃত্তিকার কি হয়, ক্ষয় লক্ষ্য করে। সুতরাং ঝুম চাষও মৃত্তিকা ক্ষয়ের জন্য একটি দায়ী। এবারে যে অবৈজ্ঞানিক কৃষি পদ্ধতি, যদি কোনো অঞ্চলে অবৈজ্ঞানিক পদ্ধতি কৃষি পদ্ধতি দেখা যায়, ক্রমাগত যদি কাঠের নাঙল দেখা যায় এবং মৃত্তিকায় অবৈজ্ঞানিক কৃষি পদ্ধতির সাহায্যেও আমাদের কিন্তু কোনো অঞ্চলে মৃত্তিকা ক্ষয়ে সাহায্য করে। তাই ভারতের যে সমস্ত অঞ্চলে অবৈজ্ঞানিক কৃষিতে মৃত্তিকা ক্ষয়, অবৈজ্ঞানিক পদ্ধতি কৃষিকাজ করা হয় সেখানে মৃত্তিকা ক্ষয় লক্ষ্য করা যায়। 5 নম্বরে আমি ফ্রেন্ড করব খনিজ উত্তোলন। বেস্ট, আমরা পশ্চিমবঙ্গে বাস করি, আমরা দুটো উদাহরণ নিয়ে আসি। রানীগঞ্জ এবং আসানসোল অঞ্চলে যখন কয়লা খনিগুলো উত্তোলন করা হয়, দেখো অনেক সময় বলে যে কয়লা খনিতে কি হয়, ধস নেমেছে, এর ফলে মানুষ মারা গেছে। কেন? কয়লা খনি বা খনিজ তেলের উত্তোলনের বা খনিজ উত্তোলনের কারণে কোনো জায়গা থেকে যদি আমরা কয়লা উত্তোলন করি, সেখানে সমপরিমাণ আমাদের বালি দ্বারা ভরাট করতে হবে। যদি বালি দ্বারা ভরাট না করা হয় সেখানে কিন্তু ধস নামে। সুতরাং খনিজ উত্তোলনের ফলেও ভূমিক্ষয় বা ভূমিধস ঘটে। এবার ফ্রেন্ড আমরা 5 নম্বর করব বিভিন্ন নির্মাণ কাজ। এই নির্মাণ কাজ বলতে কি বোঝো? নির্মাণ কাজ বলতে আমি যদি হঠাৎ করে যদি ইঞ্জিনিয়ারিং এর ছক না কেটে যদি পাহাড়ি অঞ্চলে ভূমির ঢাল মুছড়ে যদি রাস্তা নির্মাণ করি, বা কোনো এক জায়গায় যদি নিচু অংশে যদি আমি বাড়ি নির্মাণ করি, সুতরাং যে বাড়ি ঘর রাস্তা কৃষিকাজ ইত্যাদি যে নির্মাণ কাজগুলো করা হয় তার ফলেও আমাদের কিন্তু মৃত্তিকা ক্ষয় হয়। সো ফ্রেন্ড, এই গেল আমাদের ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণ। এবার আমরা আসবো এই মৃত্তিকা ক্ষয়ের কি কি ফলাফল হতে পারে। দেখো, মৃত্তিকা ক্ষয়ের ফলাফল নিয়ে আমরা আলোচনা করবো। যে কোনো একটা জায়গায় মৃত্তিকা যদি ক্ষয়প্রাপ্ত হয় সেখানে কি কি সমস্যা সৃষ্টি করে সেগুলো একটু আমরা আলোচনা করব। এক হলো উর্বর মাটির অপসারণ ঘটবে বা মাটির উর্বরতা হ্রাস পাবে। মাটির উর্বরতা হ্রাস। 2 নম্বর, মাটির পুষ্টি মৌলের যোগান, মাটির পুষ্টি মৌলের যোগান হ্রাস। জমির মানের অবনমন, জমির মানের অবনমন। বন্যা, নদীগর্ভ ভরাট, নদীগর্ভ ভরাট, জল দূষণ, অস্বচ্ছ জল। এছাড়া আরো অনেক পয়েন্ট আছে, আমরা এই কথা নিয়ে একটু আলোচনা করব। দেখো ফ্রেন্ড, প্রথমে আমরা যেটা আলোচনা করব মাটির উর্বরতা হ্রাস। কি এই মাটির উর্বরতা হ্রাস? যদি যে সমস্ত অঞ্চলে মাটির ক্ষয় বেশি, যদি মাটি উর্বরতা হয়, মাটির উপরে যেখানে উদ্ভিদ জন্মায় মৃত্তিকার যদি আলগা এবং ভুরভুরে উর্বরময় যে মৃত্তিকাটা আছে সেটা যদি এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, মৃত্তিকার উর্বরতা হ্রাস পাবে। 2 নম্বর, মাটির পুষ্টি মৌলের যোগান হ্রাস। অর্থাৎ মৃত্তিকার প্রথম যে 2 ফুটের মধ্যেই মৃত্তিকার যাবতীয় বিশেষ করে খনিজ লবণ পুষ্টি মৌলগুলো অবস্থান করে। এমত অবস্থায় জমিতে যদি সার প্রয়োগ করা হয় এবং যদি বৃষ্টিপাত হয়, দেখবে বৃষ্টির সাথে কি হয়, মাটিগুলো ওপরকার কিছু মৃত্তিকা চলে যায়
ভূমির ঢাল অনুসারে, এবং তার সাথে পুষ্টিমৌলগুলো বা মৃত্তিকার খাবারে চলে যায়, এর ফলে পুষ্টিমৌলের যোগান হ্রাসপ্রাপ্ত হয়, যেটা কৃষিকাজের সমস্যা হতে পারে। জমির মানের অবনমন, ক্রমান্বয়ে যদি একটি অঞ্চলে ক্রমান্বয়ে জমির যদি উপরের আলগা বা উর্বর মৃত্তিকাটা এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় এবং পুষ্টি মৌলের যোগানও হ্রাসপ্রাপ্ত হয়, জমির মানের অবনমন ঘটবে। 3 নম্বর বন্যা, এটা একটা পরোক্ষ কারণ। বন্যাটা সচরাচর কোন একটি অঞ্চলে যদি বৃক্ষ ছেদন করা হয়, ক্রমান্বয়ে যদি বৃক্ষ ছেদন করা হয়, বৃক্ষ ছেদনের ফলে কি হবে, যদি নদীর দুকুল, যদি নদীর দুপাশে যে গাছ আছে গাছগুলো যদি কেটে নিয়ে হয়, তাহলে কি হবে, মৃত্তিকা মৃত্তিকাটাকে যারা শক্ত করে ধরে রাখতে আর ধরতে পারবে না, মৃত্তিকাগুলো কি হয়, ক্ষয়প্রাপ্ত হয়ে নদীতে চলে যাবে। এর ফলে নদী গর্ভ বুঝে যাবে এবং বর্ষার সময় নদীর দুকুল প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি করবে। এটা অপ্রত্যক্ষ কারণ। নদীগর্ভ ভরাট, সচরাচর যে সমস্ত অঞ্চলে বৃক্ষছেদন করা হয় বা যে সমস্ত অঞ্চলে মৃত্তিকা ক্ষয় বেশি লক্ষ্য করা যায়, সেগুলো ভূমির ঢাল অনুসারে ছোট নদী থেকে বড় নদীতে পতিত হয় এবং নদীগর্ভ ভরাট হয়। ভারতবর্ষে গঙ্গা নদীতে প্রতি বছর উন্নত প্রযুক্তিবিদ্যার সাহায্যে গঙ্গা নদীতে জাহাজ ঢুকতে পারে না বলে সেখানে নদী গর্ভগুলো কি হয়, পলিমুক্ত করা হয়। 6 নম্বর জল দূষণ। কি এই জল দূষণ? দেখবে মৃত্তিকা বর্ষার সময় দেখা যাবে মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত বেশি হলে কি হবে, বর্ষায় পুকুরের বা হ্রদের বা নদীর জলগুলো কি হয়, দূষিত হয়ে পড়ে, সেগুলো ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে, ঘোলাটে বর্ণ হয়ে পড়ে। অস্বচ্ছ জল এইটা এরকমই। অস্বচ্ছ জল কি, যখনই মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হবে জলটা কি হবে, জলটা অস্বচ্ছ বর্ণের বা অন্য বর্ণের ধারণ করবে। সুতরাং এই গেল ফ্রেন্ড আমাদের মৃত্তিকা ক্ষয়ের ফলাফল। এবার আমরা প্রশ্ন পর্ব নিয়ে আলোচনা করব। মৃত্তিকা ক্ষয় কি? 2 নম্বর কোশ্চেন, মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো। এটা 3 অথবা 5 নম্বরে আছে। 3 নম্বর কোশ্চেন, মৃত্তিকা ক্ষয়ের অপ্রাকৃতিক বা মানবীয় কারণ লেখো। কারণগুলি লেখো। এটা 2 অথবা 3 নম্বর। 4 নম্বর কোশ্চেন, মৃত্তিকা ক্ষয়ের ফলাফল বা প্রভাব লেখো। মৃত্তিকা ক্ষয়ের ফলাফল বা প্রভাব লেখো। এটা ফ্রেন্ড 2ও আসতে পারে, 3ও আসতে পারে। 5 নম্বর কোশ্চেন, ভারতের কোথায় মৃত্তিকা ক্ষয়, ভারতের কোথায় মৃত্তিকা ক্ষয় বেশি হয়? ফ্রেন্ড এই উত্তরটা হবে উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল, রাজস্থান অঞ্চল, উপকূলীয় অঞ্চল,
ভারতের কোথায় মৃত্তিকা ক্ষয় বেশি হয়? উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল, রাজস্থান অঞ্চল, উপকূলীয় অঞ্চল। সো ফ্রেন্ড, এই গেল আমাদের মৃত্তিকা ক্ষয়ের উপর সামান্য একটা লিটারেচার, সামান্য একটা আজকে আলোচনা করলাম মৃত্তিকা ক্ষয় নিয়ে। এবার মৃত্তিকা ক্ষয়ের প্রশ্ন পর্ব নিয়ে আলোচনা করব পরের ক্লাসে, বাকি অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব।